বাড়িতে পৌঁছানোর পর রোজার শরীরের রক্ত হিম হয়ে গেল। বাড়ির সদর দরজাটি খোলা, অস্বাভাবিক নীরবতা চারপাশে ঘিরে রেখেছিল। রোজা অজানা ভয়ের আবহে সে ধীরে ধীরে ঢুকল, কিন্তু হৃদয়ে গভীর এক উদ্বেগ জাগ্রত হলো। বাড়িটা তো এমন নীরব থাকার কথা নয়, আর দরজাটাই বা এভাবে কেন খোলা রাখা? কেমন যেন অদ্ভুত ঠেকছে তার কাছে। বাবা। রোজা ডাক দিল, কিন্তু তার গলা কেঁপে উঠল। ভেতরের ঘর থেকে অস্বাভাবিক এক খটখট শব্দ আসছে। রোজা এগিয়ে যেতে লাগলো, পা যেন এক প্রকার জড়ো হয়ে গেছে। রুমের দরজা খুলতেই তার চোখের সামনে যা ফুটে উঠল তা সে স্বপ্নতেও ভাবেনি। রোজা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। রমজান ইসলামের দেয়ালের সাথে ঠেস দিয়ে হাঁটু গেড়ে বসে আছে। তার স্ক্র্যাচের এক পাশে অবহেলায় পড়ে রয়েছে। কপালের বাম পাশ থেকে রক্ত ঝরছে, হয়তোবা কিছু একটা দিয়ে আঘাত করা হয়েছে। হাত দুই পিছনে বেঁধে রাখা এবং চারপাশে কয়েকজন অন্ধকার ব্যক্তির ভিড়। তাদের চোখগুলো যেন চন্দ্রের আলোতে শীতল হয়েছিল, শত্রুতা ও প্রতিশোধের আগুনের মতো। রোজার আশেপাশের মানুষগুলোর দিকে নজর গেল না। সে শুধুমাত্র তাকিয়ে রইল বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা তার বাবার দিকে। রোজা বাবা বলে চিৎকার দিয়ে তার বাবার কাছে ছুটে যেতে চাইলে কিছু অজ্ঞাত ব্যক্তি তাকে পেছন থেকে ধরে ফেলে। দুজন লোক রোজার হাত চেপে ধরে। রোজার গায়ের ওড়না মাটিতে পড়ে যায়। রোজা সেসবে খেয়াল নেই। আশেপাশে সে রয়েছে তাতেও রোজার কিছু যায় আসে না। সে শুধু তার বাবার কাছে যেতে চায়, তার রক্তাক্ত বাবাকে ছুঁয়ে দেখতে চায়। রমজান ইসলাম দুর্বল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার মেয়ের দিকে। দুটো কালো ছায়া তার মেয়েকে ধরে রেখেছে, কিন্তু তিনি কিছুই করতে পারছেন না। রমজান ইসলাম অস্পষ্ট স্বরে বলল, রোজা মা। এই দুটো শব্দ যেন খুব কষ্ট করে রমজান ইসলামের কণ্ঠনালী থেকে বেরিয়ে এসেছে। রোজা চিৎকার করেই যাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার এরকম গগন বিদারক চিৎকার শুনেও কেউ কিছু করছে না। রোজা হাঁপাতে হাঁপাতে আশেপাশে খেয়াল করলো। চারিদিকে সব অপরিচিত বিশাল আকারের ব্যক্তি, যাদেরকে রোজা কখনো চোখেই দেখেনি। সবার হাতে ভয়ানক সব অস্ত্র। রোজার শ্বাস প্রশ্বাস বেড়েই চলেছে। সে খুব করে চাইছে এটা একটা খারাপ স্বপ্ন হোক, ঘুম থেকে জেগে উঠুক সে, কিন্তু তেমন কিছুই হলো না। রোজা বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে তার বাবার দিকে। তারপর আশেপাশে তাকিয়ে সে যখন বুঝলো যে এটা বাস্তব, তখন রোজার হৃদয়ের একটি তীব্র শঙ্কা নিয়ে গলা ফেটে চিৎকার করে বলে উঠল, ছেড়ে দাও আমার বাবাকে, ছেড়ে দাও। কি চাও তোমরা? কারা তোমরা? কেন আমার বাবাকে এভাবে মেরেছো? তার এরকম চিৎকার বাণী শুনে কেউ কিছু বলল না। সবাই নীরব থাকলো। রোজার কাছে যেন সব কিছু অদ্ভুত লাগছে। সে আবারও নিজের হাত চালানোর চেষ্টা করে চেঁচিয়ে বলে উঠল, আল্লাহর দোহাই লাগে, তোমরা কি চাও বলো? কে তোমরা? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? এইবার অন্ধকারের আড়াল থেকে একটা ভয়ঙ্কর হাসি শব্দ ভেসে উঠল। সেই শব্দ অনুসরণ করে রোজার সামনে তাকালো। কালো রঙের জ্যাকেট পরিহিত এক বিশাল ব্যক্তি, তার এক হাত পকেটে, আরেক হাতে বন্দুক নিয়ে তার দিকে এগিয়ে এসেছে। মাথায় একটি কালো রঙের হ্যাট থাকার কারণে রোজা তার চেহারা দেখতে পাচ্ছে না। রোজা একটা ঝোঁক গিল। সেই ছায়ামানব রোজার সামনে এসে হাঁটু গেড়ে বসল। এরপর নিজের মাথায় হ্যাট খুলে ফেলল। রোজা চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে জাবেদ রায়ানের দিকে। সে কখনোই আগে এই লোককে দেখেনি। রোজার দিকে তাকিয়ে জাবেদ রায়ান খান শয়তানি হাসি হেসে বলল, তুমি আমাদের কোনো ক্ষতি করো নাই মামুনি, কিন্তু সরি টু সে তোমার বাবা আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছে। আর ঠিক এই কারণে তোমার বাবার উপরে যাওয়ার টিকিট কেটে ফেলেছি আমি। রোজার বুকটা ধক করে উঠল। তার পুরো শরীর শিউরে উঠল। সে তার বিধ্বস্ত বাবার দিকে একবার তাকিয়ে আবারও জাবেদের দিকে তাকালো। আকুতি ভরা কণ্ঠে রোজা জাবেদের দিকে তাকিয়ে বলে উঠল, না, এমন করবেন না। আমি আপনার পায়ে পড়ি, এমন করবেন না প্লিজ। আমার বাবা অনেক ভালো মানুষ, সে কখনোই আপনার ক্ষতি করবে না। আপনার কোথাও ভুল হচ্ছে, প্লিজ বাবাকে কিছু করবেন না। জাবেদ রোজার কথার উত্তর না দিয়ে পেছনে ঘুরে রমজান ইসলামকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার রমজান, তুই যেমন ভাগ সেই হিসাবে আমি ভেবেছিলাম তোর মেয়ে মনে হয় বাঘিনী হবে। তোর মেয়ে তো দেখছি একদম তোর মতো হয়নি। তোর মতো একটা সাহসী পুরুষের মেয়ে এত ভীতু হলো কেন? রোজার বাবা দুর্বল কণ্ঠে বললেন, রোজা পালিয়ে যা মা,
আমি তোকে রক্ষা করতে পারবো না রে। তোর বাবা হিসেবে আমি ব্যর্থ। চলে যা। কিন্তু রোজা তার বাবার কথা কানে নিল না। সে আকতি মিনতি করতেই থাকলো। রমজান ইসলাম নিভু নিভু চোখে তার মেয়ের অসহায়ত্ব দেখতে পারছিল। তার চোখের বর্ণনা যেন ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরছিল। এক পর্যায়ে জাবেদ রায়ান ইঙ্গিত দিতেই দুটো লোক রোজার হাত ছেড়ে দিল। এবার রোজা সঙ্গে সঙ্গে জাবেদের পা ধরে কাকুতি করতে লাগলো। দয়া করে আমার বাবাকে কিছু করবেন না, আমি এতিম হয়ে যাব। আমার কেউ নেই, বিশ্বাস করুন, দোহাই লাগে, আমার বাবাকে কিছু করবেন না, ছেড়ে দিন আমার বাবাকে। জাবেদ আফসোসের সুরে বলে উঠল। কি বলবো মামুনি, এটা তো এখন সম্ভব হচ্ছে না। টাইম আপ হয়ে গেছে। এখন আর এরকম করে লাভ নেই, সুযোগ নেই তোমাদের। জাবেদ রোজার সামনে হাঁটু গেড়ে বসে রোজার মাথায় মিথ্যে হাতুড়ে হাত দিয়ে বলল। চিন্তা করো না মামুনি, তোমাকে কিছুই করব না। তোমাকে তো বাঁচতে হবে। তুমি না বাঁচলে তোমার বাবাকে আমি শাস্তি দিব কিভাবে? মরবে তো তোমার বাবা। এরপরে তুমি তোমার বাপ মা সবাইকে হারিয়ে এতিম হয়ে কিভাবে বাঁচবে সেটাই তো দেখতে চাই আমি। শোনো, তোমার বাবাকে অনেকবার বলেছি তোমাকে আমি আমার ছেলের বউ করে নিয়ে যাব। আমার ছেলে তোমাকে পছন্দ করতো, কিন্তু তোমার বাবা রাজি হয়নি। শেষে শেষে আমার ছেলে দুঃখী মনে বিদেশ ফিরে গেল। আবার তোমার মা যখন বেঁচে ছিল, সে আমার অবৈধ ব্যবসা বন্ধ করতে নেমেছিল। এই কারণে আমি তোমার মাকেও উপরে পাঠিয়ে দিলাম। তোমার বাবা ঠিক একই ভুল করলো আমার কথা না শুনে। এবার আমি দেখব সবাইকে হারিয়ে রমজান ইসলামের মেয়ে কিভাবে পৃথিবীতে টিকে থাকে। সেটাই তো দেখতে চাই আমি। চিন্তা করো না, তোমাকে আমি কিছুই করব না। রোজা টলমল চোখে তাকিয়ে রয়েছে জাবেদের দিকে। এমনিতেই রোজার মন অনেক বিধ্বস্ত ছিল। তার এখন কোনো রকম কথা বলতে ইচ্ছে হলো না। সে শুধু ভয়ার্ত চোখে তাকিয়ে রইল আশেপাশে মানুষরূপী জানোয়ারদের দিকে। জাবেদ এবার রমজান ইসলামের দিকে এগিয়ে যেতে যেতে মিষ্টি করে রোজাকে উদ্দেশ্য করে বলল। চিন্তা করো না মামুনি, একদম চিন্তা করো না। তোমাকে আমরা কিছুই করব না, তোমাকে স্পর্শও করব না। শুধুমাত্র তোমার সামনেই তোমার বাবাকে। একটু বলে জাবেদ হাতে থাকা পিস্তল নিজের পকেটে রেখে দিয়ে একটা ধারালো ছুরি হাতে নিয়ে নিল। রোজা যেন বুঝতে পারল রোজা ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করতে থাকলো। সে না বলে চিৎকার দিয়ে ছুটে যেতে চাইলে আবারও সেই দুজন লোক রোজার হাত চেপে ধরে। রোজা হাহাকার দিয়ে চিৎকার করতে থাকে। না, এমন করবেন না, করবেন না, আল্লাহর গজব পড়বে আপনাদের উপর, এমন করবেন না, দোহাই লাগে। জাবেদ একটা বাঁকা হাসল। নিজের ছুরিটা সে দেয়ালের সাথে ঘষে আর একটু ধারালো করে নিল। রোজা সেই বিভীষিকাময় দৃশ্যের সাক্ষী, যখন কয়েকজন অন্ধকারের দানব তার বাবাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের চোখে শীতল পাষাণ, যেন এই হত্যার জন্য তারা আগ্রহী। রোজার হৃদয়ে স্রোতের মতো ভয়, অসহায়তা। বাবা, যিনি সবসময় তার রক্ষক, আজ অবশিষ্ট সকল শক্তির প্রহরী। রোজা চোখের জল ফেলে চিৎকার করতে চাইলে একজন লোক খুব শক্ত করে তার মুখ চেপে ধরে। খুবই ভয়ানক এক দৃশ্য। রোজা মাথা নাড়িয়ে না না বলছে। রমজান চোখে ভয়ের একটু তীব্র আভা। সে জানে আজকের রাতটি তার জীবনের শেষ রাত। রমজান ইসলাম অস্পষ্ট স্বরে বলে উঠল। তুই তোর শাস্তি পাবি জাবেদ। আমার মেয়ে তোকে তোর প্রাপ্য শাস্তি দেবে। আমার মেয়েকে অত দুর্বল ভাবিস না। সে যখন জেগে উঠবে তখন সব কিছু ধ্বংস করতে পারবে। বাঘের সন্তান বাঘিনী হয়। বাঘিনীকে জাগিয়ে দিচ্ছিস তুই। এটাই তোর কাল হয়ে দাঁড়াবে। রমজান ইসলামের বলতে দেরি হয়, জাবেদের ছুরি চালাতে দেরি হয় না। জাবেদ ক্রোধে হাত চেপে রমজান ইসলামের গলা বরাবর ছুরিটা ধরে এক কোপে গলার রগ কেটে দেয়। রোজার মুখ চিপে ধরা হয়েছে, তবুও সে যথাসম্ভব চিৎকার করে উঠল। নিজের কলিজাটা ফেটে উঠল যেন তার। রোজা এতটাই ভেঙে পড়ল যে তার চোখও রক্তাক্ত হয়ে গেল। রোজার চোখ দিয়ে যেন অশ্রুকণা নয়, তাজা রক্ত পড়ছে। হয়তোবা রোজার প্রথম মেয়ে যে তার বাবার এরকম বিধ্বস্ত মৃত্যু নিজের চোখে দেখল। সেই মুহূর্তে রক্তের একটি ফিনকি ফোঁটা বেরিয়ে আসে রমজান ইসলামের গলা থেকে। পরের মুহূর্তেই গলার চামড়া ফেটে যায় আর ঝরঝরে রক্ত বের হতে থাকে। রক্তের স্প্ল্যাশে পরিবেশ অন্ধকারে ছেয়ে যায়। রোজার চোখে অশ্রু, কিন্তু সে কিছুই করতে পারে না, শুধু দেখে যায়। তার বাবার গলার রক্তে ভিজে যায় মুখে এক অসহায়তার হাসি। রমজান ইসলামের শরীর কাঁপছে আর রক্ত মাটিতে পচে গিয়ে একটি আতঙ্কের নদী তৈরি করছে। মরা মুরগির মতো কিছুক্ষণ ঝাপটাতে ঝাপটাতে
রমজান ইসলামের নিথর দেহ শান্ত হয়ে যায়। সব কিছু যেন থমকে গেছে। রোজা কথা বলতে ভুলে গেল। যারা রোজার মুখ এবং হাত চেপে ধরেছিল তারাও রোজাকে ছেড়ে দিল। রোজা থমকে বসে সেভাবেই রইল, একটুকুও নড়াচড়া করল না। নিশ্চল রক্তাক্ত চোখে তাকিয়ে রইল তার বাবার গলা কাটা রক্তাক্ত দেহটার দিকে। কিছু বলার ভাষা নেই তার। রোজার চোখ যেন কথা বলছে। মিনিট 10 পর জাবেদ নিজের রক্তাক্ত হাত বোতলের পানি দিয়ে ধুয়ে ফেলল। এরপর নিথর হয়ে পড়ে থাকা রোজার দিকে তাকিয়ে বলল, তাহলে থাকো মামনি, আমার কাজ শেষ। তুমি এখন তোমার পথ ধরো। কি করবে বেছে নাও। আর পুলিশ কেস করার সাহস মোটেও করো না, কারণ পুলিশ আমাদের হাতে। এই জাবেদ রায়হান খানকে পুলিশও ভয় পায়। তুমি আমার কিছুই করতে পারবে না মামনি। ভালো থাকো। এই চল সবাই। বলেই জাবেদ বেরিয়ে যেতে থাকলো রোজার বাড়ি থেকে। কিন্তু যাওয়ার আগে আরেকবার রোজার দিকে ফিরে তাকিয়ে বলল, আমার কেন জানি মনে হচ্ছে আমাদের সবার দেখা হবে রোজা মামুনি। তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। তোর বাবা আর কখনো উঠবে না রোজা। তোর বাবা মরে গেছে, তুই এতিম হয়ে গিয়েছিস। ওই জানোয়ারগুলো তোর বাবাকে তোর চোখের সামনে খুন করে গিয়েছে। তখন রোজার হুঁশ এলো। না রোজা চিৎকার করে বলল, বাবা। সে সামনে এগিয়ে গিয়ে তার বাবা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। জাবেদের চলে যাওয়ার মুহূর্তে তার নৃশংস হাসি যেন তার আত্মাকে বিদ্ধ করে যাচ্ছে। তারা চেয়েছিল রোজা একা হয়ে শোক করবে, একা বাঁচবে, একা কাঁদবে। এখন সেই যন্ত্রণা তাকে গ্রাস করতে লাগলো। রোজা তার বাবার কাছে বসে পড়ল, মাথাটা তার কোলে নিয়ে অশ্রু ঝোরাতে লাগলো। বাবা, তুমি কি আমাকে ছেড়ে চলে গেলে? তার গলা কেঁপে উঠছিল, কথাগুলো যেন বেরিয়ে আসছিল অজান্তে। তার বাবার শ্বাসের শব্দ, যা একসময় জীবনের চিহ্ন ছিল, এখন একেবারেই নিঃশব্দ। হৃদয় তীব্র ব্যথা নিয়ে সে বাবার মাথায় হাত বোলাতে লাগলো, যেন একবারও চায় তার বাবার কাছে ফিরে যেতে। কিভাবে আমি বাঁচবো বাবা? তুমি ছাড়া আমি একা। রোজা বলল, অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। বাবার মুখে একটি শান্তির চিহ্ন ছিল, কিন্তু সেটা তাকে আরও কষ্ট দিচ্ছিল। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। মনের মধ্যে একে একে স্মৃতি ভেসে উঠতে লাগলো। তাদের হাসি, বাবা মেয়ের মুহূর্ত, শক্তি ও সাহসের কথা। কিন্তু এখন সব কিছু ম্লান হয়ে গেছে। রোজার হৃদয়ে যেন কেবল শূন্যতা। আল্লাহ! রোজা চিৎকার করে বলে উঠল, যেন চারপাশে ভেঙে পড়া অব্যক্ত যন্ত্রণা বেরিয়ে আসছে। বাবার মাথাটা তার কোলে রেখে সে আরও বেশি কাঁদতে লাগলো। সেই মুহূর্তে একটি ধূসর মেঘ যেন পৃথিবীকে ঢেকে ফেলল। রোজা তার বাবার সামনে বসে রইল। একবারও ভাবতে পারল না যে জীবনের এই অন্ধকারে সে কিভাবে এগিয়ে যাবে। চারপাশে নিঃশব্দতা তার জীবনের ভাঙনের সঙ্গী হয়ে রইল। আমি তো প্রতিজ্ঞা করেছিলাম বাবা, সে বিড়বিড় করে বলল, আমি সব কিছু ঠিক করে নেব, কিন্তু তুমি কেন চলে গেলে? বাবার জন্য অপেক্ষা করে থাকা তার কষ্টকে আরও গভীর করে দিচ্ছিল। তারপর রোজার হৃদয়ে আহমেদের কথা বাজতে লাগলো। আমি ফিরে আসব এবং আমরা একসাথে সবকিছু করব। কিন্তু এখন সে জানত সেই প্রতিশ্রুতি তার কাছে নিছক একটি ছলনা। প্রতিটা মুহূর্তে তার অস্তিত্ব অনুভূত হচ্ছিল, যেন আহমেদ তাকে ত্যাগ করেছে পৃথিবীর সবচেয়ে কঠিন ভাঙন নিয়ে। রোজার প্রতি মুহূর্তে মনে হতে থাকলো যে সে একই দিনে তার ভালোবাসার দুটো মানুষকে হারিয়ে ফেলেছে। শুধু একজনকে হারিয়েছে অস্থায়ীভাবে, আরেকজনকে হারালো স্থায়ীভাবে, সারা জীবনের জন্য। রোজা শেষবারের মতো একটা গগন বিদারক চিৎকার দিয়ে উঠল। তার চিৎকারে বাড়ির পাশে থাকা গাছ থেকে সমস্ত পাখি উড়ে গেল। মেঘেরা চলাচল করা বন্ধ করে দিল। এক দমকা হাওয়া রোজাকে ছুঁয়ে গেল। রোজা এবার রমজান ইসলামের নিতদেহ থেকে চোখ উঠিয়ে জাবেদ রায়হানের প্রস্থানের সেই দরজার দিকে তাকালো। রোজা যেন হঠাৎ করে শক্ত হয়ে উঠল, যেন কোনো আত্মা তার উপর ভর করেছে। তার দুচোখ থেকে রক্তের ন্যায় অশ্রুকণা পড়তে থাকলো। রোজা তার দুটো হাত মুষ্টিবদ্ধ করে অশ্রু চোখে দরজার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, বাঘের সন্তান বাঘিনী হয় জাভেদ, তোকে আমি ছাড়বো না। আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি সুদে আসলে নিয়েই ছাড়বো। কাউকে ছাড়বো না আমি। আমার বাবার থেকেও নির্মম মৃত্যু যদি আমি তোকে দিতে না পারি, তাহলে আমি রমজান ইসলামের সন্তান নই। আজ থেকে নিজের কবর খুঁড়তে শুরু কর জাভেদ রায়ান খান। হয়তোবা সেদিন থেকেই রোজা বদলে গেল।
হয়তোবা সেদিন থেকে রোজার সমস্ত অনুভূতি চাপা পড়ে গেল। সে যেন এক শক্ত পাথরের ন্যায় হয়ে উঠল। ভুলে গেল তার ভালোবাসা, তার অনুভূতি, ভুলে গেল তার হৃদয়ের এক কোমল কোণায় পড়ে থাকা আহমেদ নামক সেই ভালোবাসার মানুষটিকে। এই এক মর্মান্তিক ঘটনা যেন রোজাকে পুরোপুরি পাল্টে দিতে বাধ্য হলো। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পুরো ঘরে যেন নিস্তব্ধতার ভার জমে উঠেছে। দেয়ালগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, শূন্যতা আর নির্লিপ্ততায় আচ্ছন্ন। কারো মুখে কোনো শব্দ নেই, কিন্তু ভেতরের চাপা আর্তনাদগুলো যেন বাতাসে ভারী হয়ে আছে। মৃদু শ্বাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না, যেন শব্দগুলো ভয় পাচ্ছে বের হতে। প্রত্যেকের চোখে অপার বিষণ্ণতা, অথচ কেউই কারো দিকে তাকাতে পারছে না। এক গভীর নীরবতা, যা সমস্ত শব্দের চেয়ে বেশি কথা বলে, একটি শূন্যতা যা সব কিছুকে গ্রাস করে ফেলেছে। এই থমথমে পরিবেশের ভেতরেও সবার মনের মধ্যে যে ঝড় চলছে, তার যেন নিস্তব্ধতার মাঝেই চুপচাপ গুমড়ে পড়ছে। রাজিয়া রহমান শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই একটা ঘটনার পর থেকেই রোজা বদলে গেল, একদম বদলে গেল। নিজেকেই গুটিয়ে ফেলল, নিজের মধ্যে এক ধরনের প্রতিশোধের আগুন জ্বালাতে শুরু করলো। নূরা এবং নাহিদ টলমল চোখে তাকিয়ে রয়েছে রাজিয়া রহমানের দিকে। কষ্ট করে নিজেদের কান্না আটকে রেখেছে। রোজা এবং আহমেদের অতীতের এই কাহিনী তারা আশা করেনি। অহনা এবং রিয়া থ মেরে বসে রয়েছে। অহনার চোখ দিয়ে ইতিমধ্যেই অনবরত পানি গড়িয়েই যাচ্ছে, কারণ সেও তো এরকম মর্মান্তিক ঘটনার শিকার। তার বাবা মাকেও কিছু সন্ত্রাসীরা তার চোখের সামনেই মেরে ফেলেছিল। পরে 14 বছরের অহনার জায়গা হয়েছিল এতিমখানায়, কিন্তু 3 বছর আগে সৌভাগ্যবশত রোজা তাকে এতিমখানা থেকে কিনে নিয়ে আসে। এরপরে তাকে যথাসম্ভব প্রশিক্ষণ দিয়ে পড়াশোনা করিয়ে যোগ্য করে তোলে। তারপর থেকেই তো অহনার জীবন বদলে যায়। বলতে গেলে সৃষ্টিকর্তা রোজার মাধ্যমেই তাকে নতুন জীবন দান করেছেন। এই কারণেই অহনা রোজার জন্য নিজের প্রাণটা দিতেও প্রস্তুত। রাজিয়া রহমান নিজের চোখের পানি মুছে আবারও বললেন, রোজা কখনোই এরকম পুলিশের ডিপার্টমেন্টে আসতো না, আর না সে এরকম সিক্রেট আন্ডার কভার অফিসার হতো। তার শুধুমাত্র প্রয়োজন ছিল কাউকে খুন করার লাইসেন্স পাওয়া, যাতে সে জাবেদ রায়হানকে নিজ হাতে খুন করতে পারে। এই কারণে তার একটা লাইসেন্সের খুব দরকার ছিল। শুধুমাত্র এই কারণেই ও এই ডিপার্টমেন্টে এসেছে। সেই থেকে আফরোজ জেরিন রোজা হয়ে গেল এ যে রোজা ইসলাম। রিয়াদ একটু কাপা কণ্ঠে বলে উঠল, কিন্তু আন্টি, ম্যামের তো এই পর্যন্ত আসতে কারো সাহায্যর প্রয়োজন ছিল। তিনি তো এই সময়টাতে অনেক অসহায় হয়ে গিয়েছিলেন। কারো হাত না ধরে তিনি তো এই পর্যন্ত আজ পৌঁছাতে পারতেন না। রাজিয়া রহমান বললেন, কে বলেছে তোমাদেরকে রোজা একা একাই এই জায়গায় এসেছে? রোজাকে সাহায্য করেছে আহমেদের বাবা আনিসুর রহমান। সবাই অবাক হয়ে তাকালো রাজিয়া রহমানের দিকে। নাহিদ বলে উঠল, কি বলছেন আন্টি? স্যারের বাবা তো ম্যামকে প্রথমে মেনে নেয়নি। রাজিয়া রহমান বললেন, প্রথমে আনিসুর রহমান রোজাকে নিজের বৌমা হিসেবে মেনে নেয়নি, কিন্তু তিনি তার ছেলেকে অসম্ভব ভালোবাসতেন। তাই তার ছেলের অনুপস্থিতিতে ও তার ভালোবাসাকে আগলে রেখেছেন। অহনার কিছু একটা মনে পড়তেই সে বলে উঠল, স্যারের বাবা তো 1 বছর আগেই মারা গেছে। প্রতি মাসে ম্যাম কবর জিয়ারত করতে যান। রাজিয়া রহমান বললেন, কিন্তু মারা যাওয়ার আগে তিনি রোজাকে একদম প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছিলেন। এমনকি তিনি মারা যাওয়ার আগে আহমেদের সাথে সাথে রোজাকেও তার সম্পত্তির ভাগ দিয়েছিলেন। তার সম্পত্তির 2 ভাগ হয়েছে, 1 ভাগ আহমেদের, আরেক ভাগ রোজার। কিন্তু রোজা সেই সম্পত্তি গ্রহণ করেনি, কারণ এমনিতেই আনিসুর রহমান রোজার জন্য অনেক কিছু করেছেন।
রোজার বাবা মারা যাওয়ার পর আনিসুর রহমান রোজার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। পুরো 2 বছর তিনি রোজাকে দেখাশোনা করেছেন। রোজাকে সেই দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন ট্রেনিং নেওয়ার জন্য। তাকে দৃষ্ট করে তুলতে আনিসুর রহমানের অনেক ভূমিকা ছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে রয়েছে রাজিয়া রহমানের দিকে। রাজিয়া রহমান আবারও বললেন, কিন্তু মজার বিষয়টা হচ্ছে রোজা যে এখানে এত কষ্ট করে দিন কাটাচ্ছিল সেটা আহমেদ জানতো না। মূলত এটাই আহমেদের কাল হয়ে দাঁড়িয়েছিল। অহনা এবার বলে উঠল, কিন্তু আন্টি, ম্যামের এই দশার সাথে তো স্যারের কোনো সম্পর্ক নেই। ম্যাম স্যারের ওপর এত রেগে আছেন কেন? স্যারের সাথে সম্পর্ক তো নড়বড়ে হয়ে গেল কেন? রাজিয়া রহমান খানিক হেসে বললেন, কানাডা থেকে আহমেদের ফিরে আসার কথা ছিল 1 বছর পর, কিন্তু আহমেদ ওখান থেকে 1 বছর পরে ফিরে আসেনি, এসেছে 3 বছর পর। সবাই অবাক হয়ে বলল, তাই তো, স্যার তো 3 বছর পর ফিরে এসেছেন। কিন্তু কেন আন্টি? স্যার তো কথা দিয়েছিলেন যে 1 বছর পর আসবে। আসলে তোমাদের স্যার ওখানে প্রশিক্ষণ নিতে গিয়ে আটকে গিয়েছিল। 1 বছর সেখানে থাকার পরও কাজ হয়নি। আর সেই সময়টাতে কানাডাতে আমিও ছিলাম। আহমেদ আমার কাছেই ছিল। কানাডাতে পুরো প্রশিক্ষণ শেষ করতে 2 বছর সময় লেগেছিল। আহমেদের বাবা মিথ্যা কথা বলে তাকে কানাডাতে পাঠিয়েছিল। আহমেদের বাবা বলেছিল যে তাকে 1 বছর থাকতে হবে, কিন্তু মূলত ওখানে 2 বছরের কোর্স ছিল। এই কারণে আহমেদ চাইলেও ফিরে আসতে পারেনি। আর সব কিছু গুছিয়ে নিতে তার আরও 1 বছর সময় লেগে যায়। এ কারণে 3 বছর পর দেশের নতুন একটা সিনেমাতে তার প্রথম গান রিলিজ হওয়ার পর সে ফিরে এসেছিল। সেই প্রথম গানটাই সৌভাগ্যবশত মিডিয়া জগতে জায়গা করে নেয়। এরপর থেকে আহমেদকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। অল্প সময়ের মধ্যেই তো পুরো দেশ তাকে চিনে ফেললো। আর রোজার বাবা মারা গিয়েছে সেটা আহমেদ জানতে পেরেছিল 2 বছর পর। যখন আহমেদ রোজার বাবার মৃত্যুর কথা শুনতে পেল, তখন আহমেদই আমাকে কানাডা থেকে দেশে চলে আসতে বলেছিল। বিষয়টা জানার পর আমি কানাডা থেকে দেশে চলে আসলাম আর রোজার সাথে দেখা করলাম। কিন্তু ততদিনে রোজা ইতিমধ্যেই আহমেদের ওপর খেপেছিল। মূলত আনিসুর রহমান তাকে কিচ্ছু জানায়নি, কারণ এটা জানতে পারলে আহমেদ নিজের কোর্স অর্ধেক রেখেই চলে আসতো। তবে আমি দেশে ফেরার পর রোজাকে অনেক টেক কেয়ার করতে থাকলাম আর রোজার সমস্ত তথ্য আহমেদকে পাঠাতে থাকলাম। একটা দিনও বাদ যায়নি যেদিন আহমেদ ফোন করে রোজার খোঁজ নেয়নি। প্রত্যেকটা দিন আহমেদ আমার কাছে ফোন করে রোজার খোঁজ নিত। নাহিদ, নুরা, রিয়াদ, অহনা সবাই একে অপরের দিকে তাকালো। তারা কখনো ভাবতে পারেনি এরকম একটা ঘটনা রয়েছে তাদের ম্যামের জীবনে। নুরা এবার অন্যমনস্ক হয়ে বলল, এ কারণেই ম্যাম জাবেদ রায়হান খানকে এইভাবে তন্ন তন্ন করে 3 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। রাজিয়া রহমান বললেন, আসলে তোমাদের ম্যাম এখনো সেই আগের মতনই বাচ্চা রয়ে গিয়েছে। না হলে কি এরকম বাচ্চাদের মতো আহমেদের ওপর অভিমান করে থাকতো? মূলত আহমেদ 3 বছর পর দেশে ফিরেছে, এজন্য রোজা অভিমান করে রয়েছে। আর আহমেদ কানাডাতে থাকাকালীন রোজার সাথে কোনো রকম যোগাযোগ করতেও পারেনি। সবাই মনোযোগ দিয়ে শুনছে রাজিয়া রহমানের কথা। রিয়াদ বলে উঠল, তারপর
তারপর তো তোমরা সবই জানো। আহমেদ চেষ্টা করতে থাকলো রোজার অভিমান ভাঙানোর, কিন্তু রোজা তো এখন আর আগের মতো নরম নেই, আগের মতো তো সহজ সরল নেই যে একটু ভালোবাসা দেখালেই গলে যাবে। এই 3টা বছর রোজার উপর দিয়ে কি গেছে সেটা আমিও জানি। সেই সময়টাতে রোজার পাশে আহমেদের বেশি প্রয়োজন ছিল, কিন্তু সেই কঠিন সময়টাতে আহমেদ রোজার পাশে ছিল না। মূলত এটাই রোজার অভিমানের কারণ। এরপরে রোজার অভিমান ভাঙাতে তো আহমেদ অনেক কিছু করতে থাকলো, এমনকি জাভেদ রায়হানের বিষয়টার আহমেদ নিজে বের করেছে। সমস্ত তথ্য আহমেদ নিজে জোগাড় করে আমাকে পাঠিয়েছিল, আর আমি রোজাকে সেগুলো দিতাম। কিন্তু রোজা জানতো না যে আহমেদ তাকে সাহায্য করছে। রাজিয়া রহমান হঠাৎ করে হেসে ফেললেন। ফিক করে হেসে বললেন, আমাদের রোজা তো শেষে আহমেদ দেশে আসার পরে নিজেই পাকিস্তান চলে গেল, যাতে আহমেদের সামনে আসতে না হয়। কিন্তু আমার আহমেদ তো অনেক চালাক। রোজাকে ফিরিয়ে আনার জন্য সেই তো জাবেদের ঢাকার সমস্ত ফ্যাক্টরি পুড়িয়ে দিয়েছে। ফলে যাকে জাবেদের সাথে সাথে রোজও দেশে ফিরে এসেছে। রিয়াদ থমথমে কণ্ঠে বলল, আমরা এটা জানি যে স্যার ফ্যাক্টরিগুলো পুড়িয়েছে। এমনকি আমরা তো এটাও চাই যে স্যারের সাথে ম্যামের যেন সব ঠিক হয়ে যায়। অহনাও গালে হাত দিয়ে বলে উঠল, আমি ভেবেছিলাম ম্যাম হয়তো কোনো বড়সড় কারণে স্যারের ওপর রেগে আছে, কিন্তু ম্যাম যে এই কারণে স্যারের ওপর অভিমান করে আছে আমি তো জানতাম না। রাজিয়া রহমান এত কষ্টের মাঝেও চোখ মুছে হেসে ফেললেন আর বললেন, রোজা অভিনয়ে খুব একটা পাকা নয়, বেশি দিন পারবে না আহমেদের ওপর রাগ করে থাকতে। আর আমার আহমেদ কি কম নাকি? অহনা শেষে বলে উঠল, আচ্ছা আন্টি, আপনি চিন্তা করবেন না, আমরা এবার থেকে চেষ্টা করব স্যার এবং ম্যামকে মিলিয়ে দিতে। রিয়াদ বলল, আমি সৌরভের সাথে আরো ভালো করে বিষয়টা নিয়ে কথা বলছি। ম্যাম এবং স্যারকে মিলিয়ে দেওয়ার জন্য যা করা লাগে আমরা তাই করব। এবার নূরা বলে উঠল, আমার তো এখন স্বপ্ন মনে হচ্ছে, কবে যে ম্যাম এবং স্যারকে একসাথে দেখব। সেই আগের মতো স্যার এবং ম্যাম রোমান্টিকভাবে একসাথে ঘুরবে। আহা, ভেবেই মনটা খুশিতে নেচে উঠছে। অহনা চোখ রাঙাতেই নূরা থেমে গেল। গুরুজনদের সামনে নিজের লাগাম ছাড়া কথার জন্য নিজেই বেশ লজ্জা পেল, কিন্তু তার আর কি করার। আর তো এখন খুব ইচ্ছে করছে সেই অতীতের আহমেদ এবং রোজাকে দেখতে, যখন তারা দুজন দুজনের জন্য পাগল ছিল। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। রিয়াদ এবার গুরুতর ভঙ্গিতে বলে উঠল, তাহলে আজ উঠি আন্টি, বোর হয়ে গেল। 6টার আগে ফ্ল্যাটে না পৌঁছালে ম্যাম আমাদের আস্ত রাখবে না। বন্দুকের সবটা গুলি আমাদের উপর দিয়ে যাবে। কফির কাপ হাতে নিয়ে কিছু ফাইল দেখতে বসেছে রোজা। রিয়াদ তার দায়িত্ব অনুযায়ী কয়েকটা কেস সফলভাবে ক্লোজ করতে পেরেছে দেখে রোজা খুব সন্তুষ্ট হলো। সারা রাত এতটুকু ঘুমাতে পারেনি সে। জাবেদ রায়ানের ফ্যাক্টরিতে আগুন লাগার রহস্যটা এখনও বের করতে পারেনি। নিজের উপর এখন নিজেরই বিরক্ত অনুভূত হচ্ছে রোজার। সামান্য এতটুকু কাজ করতে তার এত সময় লাগছে কেন? কফির কাপে চুমুক দিতে গিয়ে রোজা আবিষ্কার করলো যে কফি শেষ। বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করেই কফিটা টেবিলের উপর রাখলো। আজ সারা রাতে তার মোট 6 কাপ কফি খাওয়া হয়ে গিয়েছে। ডক্টর তাকে বলে দিয়েছে কফি খাওয়াটা তার শরীরের জন্য ভালো না। অতিরিক্ত কফি খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু এই কফি না খেলে রাতের বেলা রোজার মাইগ্রেনের ব্যথা ওঠে, তাই কোনোভাবেই কফি খাওয়া ছাড়তে পারে না সে। একসাথে সব ফাইল গুছিয়ে রেখে ধপ করে চেয়ারে হেলান দিয়ে বসে পড়ল রোজা। গত 2 বছর ধরে তার কখনোই শান্তির ঘুম হয়নি। কখনো আবার ঘুমাতে গেলেও মাঝরাতে ঘুম ভেঙে যাবে। এরপর থেকে আর ঘুম আসবে না। আজ আবারও সেরকমই হয়েছে।
সারা রাত একটুও চোখের পাতা বন্ধ করতে পারেনি সে। বারবার মনে পড়েছে আহমেদের কথা। লোকটা ইচ্ছে করেই বারবার তার সামনে আসছে। আসবে নাই বা কেন? রোজার সমস্ত দুর্বলতা তো তার থেকে বেশি কেউ জানে না এই পৃথিবীতে। যদি এখন রোজাকে রন্ধ্রে রন্ধ্রে কেউ ভালো করে চিনে থাকে, তাহলে সেটা একমাত্র আহমেদ। রোজা একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে ভাবতে লাগলো তার অতীতগুলো। হঠাৎ করেই তার ফোনের রিংটন বেজে উঠল। ধপ করে চোখ খুলে রোজা ভ্রু কুচকে টেবিলে রাখা ফোনটার দিকে তাকালো। এখন তো কেউ ফোনে দেওয়ার কথা নয়। কেবল ভোর 5টা বাজে। ফোনের স্ক্রিনে আননোন নম্বর ভেসে রয়েছে। রোজা কুচকানো ভ্রুজোড়া আরও কুচকে ফেলল। রোজা মূলত আননোন নাম্বার ধরে না, এই কারণে ফোন সাইলেন্ট করে আবারও রেখে দিল। কিন্তু আননোন নাম্বারের মালিক আবারও ফোন দিয়েই যাচ্ছে। 3 থেকে 4 বার কল দেওয়ার পর রোজা বিরক্ত হয়ে চোখ বন্ধ করে ফোনটা ধরল কানে। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে মৃদু স্বরে ভেসে আসে এক পুরুষালী নেশানো কণ্ঠস্বর। আমার রাতের ঘুম হারাম করে দিয়ে তুমি কি এখন নাক থেকে ঘুমাচ্ছ মাই কুইন? অতি পরিচিত সেই নেশালো কণ্ঠস্বর, পুরুষালী কণ্ঠস্বর কানে যেতেই রোজা থপ করে উঠে বসল। তার চোখ দুটো মুহূর্তেই খুলে গেল, যেন কণ্ঠের মোহময়ী ঝাঁকি তাকে ক্লান্তির রেশ থেকে ছিনিয়ে আনলো। রোজা কানের কাছ থেকে ফোনটা উঠিয়ে চোখের সামনে আনলো। এর আগে দেশে ফেরার পর আহমেদ তাকে অনেকবার বিভিন্ন নাম্বার থেকে কল করেছে। প্রতিবারই রোজা নিজ দায়িত্বে ব্লক করে দিয়েছে নাম্বারগুলো, কিন্তু আহমেদও হাল ছাড়েনি। প্রতিদিন নতুন নতুন নাম্বার থেকে কল করতেই থাকলো, যেমন আরেকটা নতুন নাম্বার দিয়ে করেছে। রোজার খুব ক্লান্ত লাগছে, এই জন্য ইচ্ছা করলো না যে হাত উঠিয়ে নাম্বারটা ব্লক করতে। গায়ে নিয়ে দিয়ে চোখের সামনে থাকা ফোনটা আবারও কানে গুঁজে নিল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলল। শুধু মনে মনে ভাবলো, দেখি এই লোক কতক্ষণ বক বক করতে পারে। রোজার নীরবতা দেখে আহমেদ আবারও মোহময়ী কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার মাই কুইন? কল রিসিভ করে কি আবারও ঘুমিয়ে পড়লে? রোজার এতটুকু কথা বলতে ইচ্ছে করছে না, তবে কলটাও কাটতে ইচ্ছে করছে না। কিছু সময় তার এই নির্লজ্জ কানজোড়া শুনুক না এই লোকটার কণ্ঠস্বর। চোখ বন্ধ করে আহমেদের কণ্ঠস্বর শুনতে লাগলো সে। একটু কপট রাগ দেখাতেও ইচ্ছে করলো, কিন্তু ক্লান্তির কারণে চুপ রইল। আহমেদ বিছানায় আয়েশ করে শুয়ে একটু গম্ভীর কণ্ঠে বলে উঠল, মাই কুইন, ঘুমিয়ে পড়েছ? অবশ্য আমার কণ্ঠ শুনে তোমার ঘুমিয়ে পড়ারই কথা। আমি আসবো নাকি আমার কোলে? না না, কোলে না, আমার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাবে। চোখ বন্ধ রেখে রোজা ভ্রু কুচকে ফেলল। আগে তো আহমেদ এরকম নির্লজ্জ কথাবার্তা বলতো না। বিদেশ থেকে কি এসব কথাবার্তা শিখে এসেছে নাকি? আজকাল আহমেদ একটু বেশি অসভ্যতামি করছে তার সাথে। রোজা ঢের বুঝতে পারছে শুধুমাত্র তার মন গলাতেই আহমেদ এরকম নির্লজ্জ কথাবার্তা বলছে। না হলে আহমেদের কাছে এরকম অসভ্যতামির আচরণ দুর্লভ। এখন তো আবার নতুন এক ডাক যোগ করেছে, মাই কুইন। আল্লাহ, একমাত্র আল্লাহ জানে এই ডাক সে কোথা থেকে শিখে এসেছে। কানাডায় যাওয়ার আগে তো কখনো এই নামে ডাকেনি আহমেদ, কিন্তু ওখান থেকে ফিরে এসে মাই কুইন বলে মাইকিং করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে। তার এরকম হিসাব কষানোর ভাবনার মাঝেই আহমেদ অভিযোগের সুরে বলে উঠল, তুমিও তো পারো তোমার মধুর কণ্ঠটা আমাকে একটু শোনাতে। এটা কিন্তু ঘোর অন্যায় মাই কুইন। নয়তো চটপট তোমার কণ্ঠ শোনাতো আমাকে, দেখি তোমার মতো আমার ঘুম আসে কিনা। সারা রাত ঘুমোতে পারেনি জানো। রোজার মনে মনে বেশ হাসি পেল, তবে এই হাসি মুগ্ধতার নয়, তাচ্ছিল্যের। এমন করে আহমেদ বলছে যেন রোজা প্রতিদিন রাতে আরামে ঘুমায়, অথচ রোজা কোনোদিনও শান্তিতে একটা রাত ঘুমোতে পারেনি। আহমেদ এবার বাঁকা হেসে একটু দুষ্টুমির স্বরে বলল, কি হলো মাই কুইন, চুপ করে আছো কেন? কথা বলো, নাকি এবার চাচ্ছ যে আমি তোমার ফ্ল্যাটে যাই? রোজা এবার ধীরে ধীরে চোখ খুলে বাঁকা হেসে বলল, বাবা বলতো যারা বিদেশে যায় তারা নিজেদের লাজ লজ্জার সমস্ত কিছু বিদেশে ফেলে রেখে দেশে ফিরে আসে। আপনার বেলায়ও তার ব্যতিক্রম দেখছি না আমি। আমার তো মনে হচ্ছে এখন লাজ লজ্জার সাথে আপনি আপনার আত্মসম্মান বোধটাও ফেলে এসেছেন কানাডায়। আহমেদও বাঁকা হেসে বলল, আমার বাবা বলতো দুনিয়ার সকল মানুষের সামনে আত্মসম্মানবোধ দেখালেও
নিজের স্ত্রীর সামনে অত আত্মসম্মান বোধ দেখাতে চেও না, নাহলে স্ত্রীর ভালোবাসা আছাড় হয়ে যাবে। আবার যদি স্ত্রী রেগে থাকে তাহলে তো হয়ে গেল, আত্মসম্মান বোধ চলে যাক। রোজা মৃদু স্বরে বলে উঠল, আপনি অনেক অসভ্য আর নির্লজ্জ হয়ে গিয়েছেন জানেন, আগে বেশ ভদ্র ছিলেন। আহমেদ যেন খুব মজা পেল, মুচকি হেসে বলল, এখন তো আমি তোমাকে লজ্জা তোর মধ্যে কোনো কথাই বললাম না, এর মধ্যে অসভ্য নির্লজ্জ উপাধি দিয়ে ফেললে। ইটস নট ফেয়ার মাই কুইন। রোজার ভ্রু কুচকে গেল। আহমেদ এবার সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, আচ্ছা তুমি আমাকে বলো, আমি কি তোমাকে একবারও বলেছি যে তোমার ক্লান্ত কণ্ঠস্বর শুনে আমার এখন খুব রোমান্টিক মুড আসছে? তুমিই বলো, আমি কি তোমাকে একবারও বলেছি যে তুমি আগের থেকে অনেক বেশি হট হয়ে গিয়েছো? নাকি আমি তোমাকে বলেছি যে তোমাকে দেখলে আমার প্রতিজ্ঞা ভেঙে তোমার ঠোঁটে চুমু খেয়ে ফেলতে ইচ্ছে করে? তুমি বলো, আমি কি একবার এগুলো বলেছি? রোজার চোখ শুরু করে গুনতে লাগলো তার কথা। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আহমেদ আবার সিরিয়াস ভঙ্গিতে বলল, শোনো, লজ্জা আছে দেখিয়ে তো এখন এগুলো বলিনি, আর তার আগেই তুমি আমাকে অসভ্য নির্লজ্জ বলে ফেললে। এই কিন্তু ঘোর অন্যায়। রোজার মেজাজ এবার চূড়ান্ত পর্যায়ে চলে গেল। ফালতু লোকটা সমস্ত নির্লজ্জ কথাবার্তা বলে এখন বলছে সে নাকি এগুলো বলেনি। বিরক্তিতে শব্দ উচ্চারণ করে রোজা যেই না ফোন কাটতে যাবে অমনি আহমেদ বলে উঠল, খবরদার মাই কুইন, কল কাটবে না। এবার কল কেটে ব্লক করলে কিন্তু আমি সত্যি সোজা তোমার ফ্ল্যাটে চলে যাব। এরপর অহনাদের সামনে কিন্তু তোমাকে চুমু দিয়ে চলে আসবো। রোজাও এবার কপট রাগ দেখিয়ে বলল, আপনি যদি আর একটাও আজে বাজে কথা বলেছেন তাহলে আমি আপনার ঠোঁট দুটোতে একদম হাই ভোল্টেজের বোম মেরে উড়িয়ে দেব। এরপরে আপনার সেই মূল্যবান ঠোঁট দুটো আমার ব্যক্তিগত মিউজিয়ামে সযত্নে সাজিয়ে রাখবো। ভাই তাড়াতাড়ি গাড়ি চালা, 5 মিনিটের মধ্যে 6:30 বেজে যাবে। ভয়ার্ত কণ্ঠে বলে উঠল নাহিদ। রিয়াদ তাকে খোঁচা মেরে বলল, হ্যাঁ যাচ্ছি তো রে, এত লাফাচ্ছিস কেন? তোর কি দেশে কৃমি ধরছে? তোর তো একারই ম্যামের বকা না খাওয়ার ইচ্ছে নেই, আমাদেরও তো ইচ্ছা আছে। নাহিদ একটু ভাব নিয়ে বলে উঠল, তোরা তো ভালো করেই ম্যামের কাছে সব সময় ধমক খাস। আমাকে কখনো দেখেছিস ম্যামের কাছে ধমক খেতে? ম্যাম আমাকে সব সময় যা বলে মিষ্টি করে বলে, কারণ আমি সব সময় ম্যামের সব কথা শুনি। আর তাছাড়া আমি তো তোদের মতো কাজে ফাঁকিবাজ না, আমি হলাম ম্যামের অনেক প্রিয় একজন। হা। রিয়াদ মুখ কুচকে তাকালো নাহিদের দিকে। বিড়বিড় করে আহাম্মক বলতে ভুলল না। আসলে এই নাহিদের শুধুমাত্র একটাই কাজ, রোজাকে কিভাবে তেল মারা যায়। সবসময় রোজাকে খুশি করতে তার প্রশংসা পেতে আদা জল খেয়ে লেগে যায়। নিজেকে রোজার সবচেয়ে প্রিয় একজন মনে করে, অথচ তার এসব আচরণ দেখে অহনা আর রিয়াদের হাসি পায়। সত্যি বলতে রোজার সবচেয়ে বেশি কাছের হলো অহনা, আর অহনার জায়গাটাই নাহিদ দখল করতে উঠে পড়ে লেগে আছে। মাঝে মাঝে সে তো অহনার নামে উল্টেপাল্টা কথা বলে রোজাকে, আর তার এসব বাচ্চা বোধের মতো কথা শুনে রোজা মাঝে মাঝে মিটিমিটি হাসে। কিছু একটা ভেবে দুষ্টু হেসে রিয়াদ এবার নাহিদকে উদ্দেশ্য করে বলল, চল একটা গেম খেলি। আজ আমার আর তোর মধ্যে যে আগে ম্যামকে গিয়ে সবচেয়ে সুন্দরভাবে গুড মর্নিং বলতে পারবে সেই ম্যাম এর সবচেয়ে বেশি প্রিয়। নাহিদ যেন খুব খুশি হলো। এ আবার এমন কি কঠিন কাজ? সে তো সবসময় রোজার সাথে খুব নমনীয় হয়ে কথা বলে। রিয়াদ তো গাড়ি ড্রাইভিং করছে, গাড়ি থামানোর সাথে সাথেই নাহিদ দৌড় মারবে এমন পরিকল্পনা করলো মনে মনে সে। তবে রিয়াদও কম নয়, সেও পরিকল্পনা করে রেখেছে গাড়ি থামার সাথে সাথে সেও দৌড় মারবে। গাড়ি ব্রেক হোক আর না হোক সেটা দেখার বিষয় না। 2 মিনিটের মাথায় তাদের গাড়ি রোজার ফ্ল্যাটের গ্যারেজে ঢুকলো। রিয়াদ এবং নাহিদ প্রায় একসাথেই হুড়মুড় করে গাড়ি থেকে নেমে ফ্ল্যাটে ঢুকতে গেলে পেছন থেকে দারোয়ান বলে ওঠে, স্যার ম্যাম তো বুড়োতে চলে গিয়েছে। নাহিদ এবং রিয়াদ একে অপরের দিকে অসহায় চোখে তাকালো। তবে রিয়াদের কিছু একটা মনে পড়তে সে ভয়ার্ত চোখে অহনার দিকে তাকালো। এরপর ভীতু কণ্ঠে বলে উঠল, ম্যাম আমাদেরকে রেখে চলে গেল কেন? অহনা বলে উঠল, নাহিদ এবার আহাজারি করে বলতে থাকলো, সর্বনাশ করেছে, এই তোদের জন্য আজ আমি ম্যামের কাছে বকা খাবো।
রিয়া তাড়াহুড়ো করে বলে উঠল। ওগুলো বাদ দে, এখন এত চিন্তা করার সময় নেই। ম্যাম যেহেতু চলে গিয়েছে, তাহলে আমাদের আর সময় নষ্ট করার প্রয়োজন নেই। চল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। সত্যি যদি ম্যাম রাগ করে থাকে, তাহলে আমাদের যত দ্রুত সম্ভব ম্যামের কাছে পৌঁছাতে হবে। নূরা অসহায় কণ্ঠে বলে উঠল। আমার যে খুব খিদে পেয়েছে। নাহিদ বলল। ব্যাপার না, গাড়িতে উঠো। ম্যাম না খেয়েই বেরিয়েছে, এত সকালবেলা কখনো খাই না। বুড়োতে চলো, ম্যাম সহ একসাথে খাবো। এরই মধ্যে অহনার ফোন বেজে ওঠে। সবাই উৎসুক হয়ে তাকালো অহনার দিকে। অহনা পকেট থেকে ফোনটা বের করে লাউড স্পিকার দিতেই কানে ওপাশ থেকে তাদেরই এক কর্মচারী রিয়া বলে উঠল। অহনা আপু, ম্যাম তোমাদেরকে 20 মিনিটের মধ্যে দেবীপুরে পৌঁছাতে বলেছে। আর এটাও বলে দিয়েছে যে 20 মিনিটের 1 মিনিটও দেরি হলে ম্যাম তোমাদের সবাইকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিবে। নাহিদ এবং রিয়াদ একে অপরের দিকে তাকিয়ে ঠকিল। ম্যাম তাহলে আসলেই ক্ষেপে রয়েছে। নূরাও ভীতু কণ্ঠে বলে উঠল। আমার একটুকু খিদে লাগেনি, চলো তাড়াতাড়ি ম্যামের কাছে যাই, দেরি হলে কপালে শনি আছে। কিন্তু এদিকে অহনার ভ্রুজোড়া শিথিল হয়ে যায়। সে খুব ভালো করেই বুঝতে পারল রোজা কেন এত সকাল সকাল ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়েছে। দেবীপুর একটি জায়গার নাম হলেও সেখানে তাদের একটা সিক্রেট জায়গা আছে, যেটা মাটি থেকে একটু নিচে অবস্থিত, কিছুটা পাতাল ঘরের মতো। সেখানেই রোজা তার সিক্রেট মিশন চালায়। যদি কারো ওপর রোজা সন্দেহ করে অথবা কোনো কেস সলভ করতে গেলে যদি কোনো ক্রিমিনালের ওপর টর্চার করা লাগে, তাহলে রোজা সেই জায়গাটাতেই তাদেরকে নিয়ে যায়। এই জায়গার ব্যাপারে একমাত্র রোজা এবং অহনারই জানা। অহনা একটা শুকনো ঢোক কিনল, না জানি আজ কোন ক্রিমিনালের কপালে দুঃখ আছে। অন্ধকার ঘরটি যেন নিস্তব্ধতার এক অনির্দিষ্ট সীমা তৈরি করে রেখেছে। ঘরের কোণায় দুলছে একটি ম্লান বাল্ব, যার আলোয় ধরা পড়ে 4 জন যুবকের বাঁধা হাত। প্রতিটা মুহূর্ত যেন ভারী শ্বাস প্রশ্বাসে ভরে উঠেছে। রোজা চেয়ারের পিঠে হেলান দিয়ে বসে আছে, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁটে নির্লিপ্ত হালকা হাসি। তার দৃষ্টি এমন যে ঘরের হাওয়ায় এক তীক্ষ্ণ কাঁপুনি ছড়িয়ে দেয়। খুব কষ্ট করে রোজা এই ছেলেগুলোর সন্ধান পেয়েছে। রোজা কণ্ঠ নিচু করে বলে। জাবেদ রায়ানের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছো কেন? কে বলেছে তোমাদের এমন করতে? ছেলেগুলো অস্বস্তিতে নড়াচড়া করে, তাদের মুখগুলো আঁটোসাঁটো হয়ে থাকে, যেন কিছুতেই সত্যি উন্মোচিত হতে দিতে চায় না। রোজা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে ছেলেগুলোকে। ছেলেগুলো কোনো রকম বড় ক্রিমিনাল না, তারা ছিচকে চোর হবে, কখনো বড় কোনো ক্রাইম করেছে বলে মনে হয় না। তাদের দেখে রোজা এটাও বুঝতে পারল যে তাদেরকে দিয়ে এই কাজটা যে করিয়েছে সে খুবই বুদ্ধিমান। এর জন্য বড় কোনো ক্রিমিনালকে দিয়ে না করিয়ে ছোটোখাটো পুঁটি মাছ দিয়ে এ কাজ করিয়েছে। ছেলেগুলো আমতা আমতা করে অস্বীকার করে। আমরা কিছু জানি না। রোজার মুখের রেখা কঠিন হয়। কয়েক মুহূর্তে নীরবতা। রোজা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার চোখে কতক্ষণ কঠোরতা, ঠোঁটের কোণে এক ঠান্ডা বিদ্রুপের ছায়া। তোমরা জানো না? তার কণ্ঠে নির্লিপ্ততা, কিন্তু তার ভেতরে এক প্রচণ্ড তুষার ঝড়ের মতো ক্ষোভ দানা বাঁধছে। কয়েক মুহূর্ত চুপ থেকে সে হঠাৎই পাশের টেবিল থেকে লোহার রড তুলে নেয়। এক নিঃশব্দ আঘাত দিয়ে সেটা মেঝেতে ফেলতে একটা ধাতব শব্দ ঘরের অন্ধকারে প্রতিধ্বনিত হয়। ছেলেগুলোর শরীর দিয়ে যেন শীতল একটা স্রোত বয়ে যায়। রোজার চোখে এখন যেন আগুন জ্বলছে। তোমরা তাহলে সত্যি আমাকে বলবে না যে কে তোমাদেরকে সুপারি দিয়েছে? রোজা ঠান্ডা গলায় বলে। এরপর কোনো আভাস না দিয়ে সে ছেলেগুলোর একজনের দিকে এগিয়ে গিয়ে লোহার রডটা তার কাঁধে বেঁধে রাখা হাতের খুব কাছে নামিয়ে আনে। তার ঠোঁটের কোণে কেবলমাত্র একটা হালকা হাসি খেলে করে। আর সেই মুহূর্তেই ছেলেটির মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। একটা হালকা চাপ দিয়ে সে রডটা মুচো করে ধরল। কিছু বলার আগেই সে আবার ফিসফিসিয়ে বলে উঠল, সত্যি বলো, নইলে আমি যা করতে পারি তোমরা তা কল্পনাও করতে পারবে না। এইবার ছেলেগুলো নিজেকে ধরে রাখতে পারে না। তারা বুঝতে পেরেছে রোজা মায়া দেখানোর কেউ নয়। এই নারী সাধারণ কোনো নারীর মতো নরম নয়। যন্ত্রণার ভয় তাদের শ্বাস ভারী হয়ে আসে। শেষে একজন ফিসফিস করে বলে, বিশ্বাস করুন ম্যাডাম,
নাম আমরা জানি না, কিন্তু উনি কোনো নায়ক বা গায়ক হবে। অনেক বড় মিডিয়া পার্সোনালিটি, আমাদেরকে অনেকগুলা টাকা দিয়েছে এই কাজের জন্য। রোজা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকে, এরপরে তাদের কাছে এসে বলে, তার নামটা বলো। আমি খুব ভালো করেই জানি তোমরা তার নাম জানো। আমাকে বোকা বানানোর চেষ্টা করলে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। সত্যি বললে কোনো রকম ক্ষতি না করেই ছেড়ে দেব, কথা দিলাম। এবার পেছন থেকে একটা ছেলে আমতা আমতা করে বলে উঠল, সাদ সাদ আহমেদ রহমান। রোজার মুখের রং বদলে যায়, তার কঠিন মুখায়ব হঠাৎই ফ্যাকাশে হয়ে ওঠে। আহমেদের নাম শুনে এক মুহূর্তের জন্য তার পৃথিবী থমকে দাঁড়ায়। তার হাতে ধরা লোহার রডটা হঠাৎ যেন ভারী হয়ে ওঠে। মনকে স্থির রাখতে চেষ্টা করলেও চোখের পলক পড়ার আগে তার সমস্ত শক্তি আর বিশ্বাস ধ্বংস হতে শুরু করে। বুকের ভেতর কোথাও এক অসহনীয় কষ্ট জমা হয়। ছেলেগুলোর ঠান্ডা চোখের দিকে তাকিয়ে এসে যেন নিজের বিশ্বাসের চূড়ান্ত ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে থাকে। তার মানে সে যেটা কল্পনা কখনো করেনি সেটাই সত্যি হলো। আহমেদ আবারও তাকে ধোঁকা দিয়ে দেশে ফিরিয়ে আনলো। রোজার রাগ যেন ধীরে ধীরে আকাশচুম্বী পৌঁছে যাচ্ছে। গত আধ ঘন্টা যাবৎ সে আহমেদের নাম্বারে কল দিয়েই যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। কল রিং হতে হতেই কেটে যাচ্ছে। মেজাজ খারাপ হলো রোজার। সারাদিন মাইকুইন বলে তো মুখে ননস্টপ মেশিনের মতো চলতেই থাকে, আর এখন সে যে এতবার কল করছে সেই কলটা পর্যন্ত ধরছে না সে। নিজেকে কি অনেক বড় সেলিব্রিটি মনে হয় তার? রোজা মনে মনে একটা দারুণ পরিকল্পনা করে নিল। এরপর খালি মাই কুইন বলে ভালোবাসা দেখাতে আসুক একবার, সত্যি সত্যি ওনার ঠোঁটে আমি বিদেশি ফেভিকল লাগিয়ে বিচুটি পাতা ঘষে দেব। রোজা ধপ করে বসে পড়ল চেয়ারে, ঘড়ির দিকে তাকালো একবার। আর 10 মিনিটের মধ্যে যদি অহরারা না আসে তাহলে তাদেরকে গুলি করারও পরিকল্পনা করে ফেলল। এই ছেলে মেয়েগুলো খুব ফাঁকিবাজ হয়েছে। আবার গতকাল রাতের জন্য ওদের তো বিচার আছে। রোজার অনুপস্থিতিতে তারা তো আহমেদের হয়ে কাজ করেছিল। এত বড় একটা বেইমানি রোজাকে এমনি এমনি ক্ষমা করবে নাকি? আসুক খালি আজকে, এক একটাকে নাকানি চুবানি খাইয়ে ছাড়বে। শুধু আপাতত নুরাকে কিছু বলবে না, মেয়েটা নতুন, অত কিছু জানে না। ঘরের ভেতর জাভেদ রায়হান পায়চারি করছে। তার চেহারায় রাগের ছাপ স্পষ্ট। তার পুরো কালো দাড়ি আর কাঁচা পাকা চুলের নিচে কঠিন ধারালো চোখ দুটো যেন আগুন ছড়াচ্ছে। গায়ে কালো চামড়ার জ্যাকেট, নিচে ধূসর প্যান্ট, সব কিছুই ঝকঝকে। তার ক্ষমতা আর আধিপত্যের প্রতীক। তার মুঠো শক্ত আর আঙুলের মধ্যে কাঁপতে থাকা সিগারেটটা এক চুমুকেই নিভিয়ে ফেলে। তার সামনে দাঁড়ানো তার হয়ে কাজ করা যুবকেরা ভয় কাঁপছে। তারা জানে না কিভাবে সমস্ত ফ্যাক্টরিগুলোতে আগুন লাগলো আর কেই বা লাগালো, এবং জাভেদ তাদের থেকে কোনো উত্তর না পেয়ে আরও রেগে যাচ্ছে। জাভেদ রায়ানের আগে থেকে এখন অনেক বেশি রাগ। হঠাৎ করেই জাভেদ বাঁকা হেসে তার কোমর থেকে পিস্তল বের করে তাদের দিকে তাক করে। তোমাদের কাছ থেকে কিছুই জানতে পারলাম না। দেশে কি করছিলে বসে বসে? আমার এতগুলো টাকা লস হয়ে গেল, এতগুলো ফ্যাক্টরিতে আগুন লাগলো, তোরা কি বসে বসে ঘাস কাটতেছিলি? জাভেদ গর্জে ওঠে। ছেলেগুলো কেঁপে উঠল। তারা সত্যি জানে না যে কিভাবে এগুলো হলো। আমার ফ্যাক্টরি কে বা কারা পুরালো সেটা জানাবি না, তাহলে তোদের বাঁচানোর কোনো কারণ নেই। তার চোখে রক্তচক্ষু, আর একের পর এক গুলি ছুঁড়ে ছেলেগুলোকে মাটিতে ফেলে দেয়। তাদের নিথর দেহগুলো মেঝেতে লুটিয়ে পড়ে, আর জাভেদ গম্ভীর কণ্ঠে ফিসফিস করে, যে আমার পথে আসবে তার পরিণতি এটাই হবে। জাভেদ চেয়ারে বসে পায়ের উপর পা তুলে হাঁক ছুড়ল। রনি কোথায় তুই? তাড়াতাড়ি আয়। 5 মিনিটের মাথায় 30 বছরের এক পুরুষ হাজির হলো জাভেদের সামনে। এই রনি হলো তার সবচেয়ে কাছের একজন। বলতে গেলে জাভেদ রায়হানের লেফট হ্যান্ড হলো রনি, এবং তার রাইট হ্যান্ড হলো একটা মেয়েটার নাম লিসা। কিন্তু সে আপাতত দেশে আসেনি। জাভেদ যখন বাইরের দেশে যায় তখন সে সাথে থাকে। জাভেদ তার হাতে থাকা অ্যালকোহলের গ্লাসটা পুরোপুরি খালি করে দিয়ে রনিকে উদ্দেশ্য করে বলল, বের কর রনি, কে বা কারা আমার ফ্যাক্টরিগুলো পুড়িয়েছে, বের কর।
3 দিনের মধ্যে ওই ব্যক্তি বা ব্যক্তিগুলোর মাথা আমার চাই। রনি মাথা দুলালো, কিন্তু এরপরেই সে বলল। বস, আর একটা সমস্যা হয়ে গিয়েছে। জাভেদ ভ্রু কুচকে তাকালো। আবার কি সমস্যা হয়েছে? রনি সিরিয়াস ভঙ্গিতে বলল। বস, আপনাকে এখন আগামী 2 দিনের মধ্যে দেশ ছাড়তে হবে। দেশে থাকাটা এখন আপনার জন্য একদম নিরাপদ নয়। জাভেদ যেন বুঝতে পারল না কিছু। মানে কি বলছিস তুই এসব? নিরাপদ নয় কেন? কোন পুলিশের সাহস আছে আমাকে গ্রেফতার করবে? এই দেশের প্রত্যেকটা থানায় পুলিশ আমার কানাতে নাচে রনি। না বস, পুলিশ আপনাকে কিছু না বললেও এখন আপনার পিছনে অন্য একজন লেগে আছে। পুলিশ এমনিতেও আপনাকে কিছু করবে না। আমি খোঁজ পেয়েছি, কোনো এক সিআইডি অফিসার সিক্রেট আন্ডার কাভারের টিমের সাথে মিলে আপনাকে খুঁজছে। কেন খুঁজছে সেটা এখনও জানি না, আমি খবর পাইনি। কিন্তু সেই সিআইডি অফিসারের নাম আকরাম। তার হাবভাব একদমই ঠিক মনে হচ্ছে না। তবে সে যে নিজেই কাজ করতেছে এমনটা নয়, তাকে কেউ এ কাজ করাচ্ছে। জাভেদ বাঁকা হেসে বলল। মেরে দে, এগুলো চুনোপুটির কাজের জন্য তুই আমাকে জিজ্ঞেস করছিস কেন? রনি চিন্তায় পড়ে গেল। সে তো জাভেদকে বুঝতেই পারছে না। একমাত্র রনি জানে জাভেদ যতটা সহজ ভাবছে ততটা সহজ নয়। সে ইতিমধ্যে খবর পেয়েছে সেই সিআইডি অফিসারের সাথে যে সিক্রেট আন্ডারকভার অফিসার কাজ করছে সে অনেক বেশি ক্ষমতাধর এবং পাওয়ারফুল। তার পরিচয় জানতে পারাটা অনেক মুশকিল হবে, কারণ এসব অফিসারগুলো নিজেদের পরিচয় লুকিয়ে রাখে। সাধারণ মানুষের সাথে সাধারণভাবেই চলাফেরা করে। টেবিলে আয়েশ করে বসে রয়েছে রোজা, হাতে একটা অরেঞ্জ জুসের বোতল। তার সামনে ভয়ে জুবুথুবু হয়ে চুপসে বসে রয়েছে 4 জন মানুষরূপী বিড়াল, যারা এখন নিজেদেরকে রোজার সামনে অপরাধী মনে করছে। রোজা তাদেরকে 20 মিনিট টাইম দিয়েছিল। ভাগ্যবশত তারা 15 মিনিটের মধ্যে দেবীপুরে পৌঁছতে পেরেছে, তাই রোজা তেমন কিছু বলেনি। তবে তাদের সাথে কথাও বলছে না, চুপচাপ বসে রয়েছে। 4 জন একে অপরের দিকে তাকালো। তারা খুব ভালো করেই জানে তাদের ম্যাম এভাবে চুপচাপ বসে থাকার মতো মানুষ নন। অবশ্যই এখন বসে বসে কোনো কেস বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে কথা বলতো। হঠাৎ করে অহনা মিনমিন করে বলে উঠল। ম্যাম কি আমাদের উপর রাগ করেছেন? রোজা জুস খাওয়া ছেড়ে দিয়ে তাদের দিকে তাকিয়ে বলল। এমনটা মনে হওয়ার কারণ? রিয়াদ অপ্রস্তুত ভঙ্গিতে বলল। না মানে গতকাল যে আন্টির বাসায় থাকলাম আর আহমেদ স্যারকে। রোজা আগের মতোই গা ছাড়া ভাব নিয়ে বলল। তোমরা তো এমনিতেই আমার কথা শোনো না, এটা আবার নতুন কি? 4 জনেরই চোয়াল ছুঁড়ে পড়ল। তার মানে আসলেই তাদের ম্যাম তাদের উপর রাগ করেছে। এটা বুঝতে সময় লাগলো না। নাহিদ যেন খুবই কষ্ট পেল। সে সবসময় তার প্রাণপ্রিয় ম্যামের কথা সাধ্যমতো শোনার চেষ্টা করে, কিন্তু এই 3টা বাদরের জন্য সবসময় বকা খায়। সে কটমট করে তাকালো বাকি 3 জনের দিকে। শুধুমাত্র এদের জন্য আজ ম্যাম তার উপর রাগ করেছে। তারা বেশ ভালোই বুঝতে পারল এখন কোনো হাই ভোল্টেজ কেস সফলভাবে সম্পূর্ণ করতে না পারলে রোজার রাগ ভাঙানোর মুশকিল হয়ে পড়বে। রোজার এসব রাগ শুধুমাত্র কাজের মাধ্যমেই ভাঙানো সম্ভব। অহনা মনে মনে পরিকল্পনাও করে ফেলল, একটা কঠিন কেস সে একা একাই সলভ করবে এবং রোজাকে খুশি করে দেবে। একটু পরে ট্রেতে করে প্লেট ভর্তি খাবার নিয়ে হাজির হলো ওয়েটার। তাদের টেবিলে সুন্দর করে খাবারগুলো সাজিয়ে দিল। অহনাদের ফিরে আসার পরই রোজা তাদেরকে নিয়ে ভিআইপি একটা রেস্টুরেন্টে খেতে এসেছে। সে নিজেও জানে এই বিচ্ছিগুলো তাকে ছাড়া খাবে না। নুরা মাথা উঁচিয়ে উঁচিয়ে খাবারের আইটেমগুলো দেখতে থাকলো। ভাত আছে, নান রুটি আছে, সবজি মাছ মাংস সবই আছে। নুরার চোখ কপালে উঠে গেল। এত কিছু ম্যাম অর্ডার করলো কেন? এগুলো তো আমরা 5 জন খেয়ে শেষ করতেই পারবো না। নুরা নিজের মাথাটা একটু অহনার কাছে নিয়ে ফিস ফিস করে বলল। অহনা আপু, ম্যাম এতগুলো খাবার অর্ডার করেছে কেন? অহনা অসহায় নেত্রে তাকিয়ে বলল। ম্যাম এমনটাই করে, এখন সব খাবারগুলো আমাদেরকেই শেষ করা লাগবে। আবার ম্যামের যদি একবার খাবার মাঝখানে খাবারের মুড চলে যায় তাহলে তো ম্যামের ভাগ সহ আমাদের খেতে হবে, কিচ্ছু করার নেই।
খাবার দাবার বিষয়ে ম্যাম খুব সিরিয়াস, আমাদেরকে ঠেসে ঠেসে খাওয়ায়। ম্যামের মতে আমরা নাকি খুবই দুর্বল, গায়ে নাকি শক্তি নেই। নুরা খুশি হলো নাকি দুঃখ পেল বোঝা গেল না। চুপ করে বসে রইল আর তাকিয়ে রইল জুস খেতে থাকা রোজার দিকে। চারজনের দিকে তাকিয়ে রোজা এবার ধমক দিয়ে বলে উঠল, খাবারগুলো কি আমি শোকেজে সাজিয়ে রাখার জন্য অর্ডার করেছি? খাচ্ছ না কেন? নাহিদ মাথা চুলকে বলল, না মানে ম্যাম, আপনাকে ছাড়া কিভাবে খাই? আপনি শুরু করুন না, আপনার সাথে একসাথে শুরু করি আমরা। নীরব থেকে রোজা তার হাত থেকে জুস সাইডে রেখে প্লেটে হাত দিল। তাকে দেখে সবাই হাফ ছেড়ে বাঁচল যেন। তারাও খুশি মনে খেতে শুরু করলো। রোজা সবজি এবং মাছ দিয়ে ভাত খাচ্ছে। এতদিন রোজাকে রেস্টুরেন্টে বসে দামি দামি খাবার বাদ দিয়ে ভাত খেতে দেখে অহনা অবাক হতো। কেন তার ম্যাম এত দামি দামি খাবার ছেড়ে ভাত খাবে? শুধু টাকা তো কম নেই এখন তার। কিন্তু আজ আর অহনা অবাক হলো না, বরং আজ তার মনে একটা শীতল হাওয়া বয়ে গেল। সে বেশ বুঝতে পারছে তার ম্যাম এখনও আগের মতো সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে। অহনা মুগ্ধ হয়ে রোজার দিকে তাকিয়ে রইল। এরপরে নিজেও সবজি নিয়ে নান রুটি খেতে শুরু করলো। খাওয়ার মাঝখানেও রোজা চিন্তা করতে থাকলো কিভাবে আহমেদের সাথে যোগাযোগ করা যায়। সেই সেলিব্রিটি তো তার ফোনটাই ধরছে না। হঠাৎ করে রোজার সৌরভের কথা মাথায় আসতো। সৌরভকে ফোন দিলেও তো সে আহমেদকেও পেতে পারে। আর দেরি করলো না রোজা। খেতে খেতেই পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো সৌরভের নাম্বার। খাবার মাঝখানে রোজাকে ফোন হাতে নিতে দেখে অবাক হলো সবাই। সাধারণত রোজা খেতে বসে কখনো ফোন হাতে নেয় না। খাবার চিবোতে চিবোতেই সবাই উৎসুক হয়ে তাকিয়ে রইল রোজার দিকে। তাদের এমন চাহনি দেখে রোজা ফোন থেকে চোখ সরিয়ে তাদের দিকে তাকিয়ে বলল, আমি কি এখানে বিয়ে করতে এসেছি? এভাবে সবাই তাকিয়ে রয়েছো কেন? সবাই অপ্রস্তুত হয়ে গেল। আমতা আমতা করা শুরু করে দিল। রোজা শক্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি খাও, আমার দিকে এভাবে শিম্পাঞ্জির মতো তাকিয়ে থাকলে আমি কিন্তু উঠে যাব। সবাই ভয় পেল। রোজা এই মুহূর্তে উঠে গেলে সমস্ত খাবার তাদেরকেই খাওয়া লাগবে ভেবে সবার চোখ কপালে উঠল। কোনো রকম কথা না বাড়িয়ে কিছুটা ভয় পেয়ে হাত চালিয়ে সবাই খাওয়া শুরু করলো। রোজা আবারও ফোনের দিকে তাকিয়ে নাম্বারের কল ডিজিট ডায়াল করে কানের মধ্যে ফোন নিয়ে নিল। সৌরভ ক্যান্টিনে বসে বসে আরাম করে বার্গার খাচ্ছিল। আহমেদ স্টুডিওতে গিয়েছে। আয়েশ করে হাতে থাকা বার্গার চিবোতে চিবোতেই সে তার বাঁচতে থাকা ফোনটা চোখের সামনে ধরল। সঙ্গে সঙ্গে তার খাবার নাকে মুখে উঠে গেল। কাশতে কাশতে সে আগে ঢকঢক করে পানি খেয়ে ফেলল। এরপরে অসহায় নেত্রে তাকিয়ে রইল তার ফোনের দিকে, যেখানে এখন স্পষ্ট ভেসে রয়েছে রোজার নাম্বার। সৌরভ আশেপাশে তাকিয়ে একটা শুকনো টোক কিনল। এর আগে যতবার রোজা ফোন করেছে ততবার সৌরভকে শাসিয়েছে যেন আহমেদ তাকে ফোন না করে। আজ আবার কেন ফোন করলো সেটা ভেবেই সৌরভের মাথা থেকে ঘাম ঝরছে। আজও কি স্যার ম্যামকে রাত বেড়াতে ডিস্টার্ব করছে নাকি? তার স্যার তো গায়ক হয়েও মাঝে মাঝে রোজা ম্যামের সাথে ভিলেনের মতো করে। সৌরভ প্রথমে ভাবলো ফোনটা ধরবে না, কিন্তু না ধরলে যদি আবার রোজা গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দেয়। না, সৌরভ কোনো রিস্ক নিল না। কলটা ধরিয়ে হাসি মুখে একটা লম্বা সালাম দিল। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? অতিরিক্ত ভদ্রতা দেখে রোজা মুখ কুঁচকে ফেলল। তাও সেও সুন্দর করে সালাম নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আর থাকলাম কই, তোমার স্যার ভালো থাকতে দিল আমাকে? সৌরভের চোয়াল ছুঁড়ে পড়ল। রোজা যখনই তাকে কল দেয় তখনই তাকে এসব কথা শুনতে হয়। তখন মাঝে মাঝে সৌরভের নিজেরই রাগ হয়, কেন যে তার স্যার ম্যামের সাথে এরকম করতে গেল। অহনাও খাওয়া ছেড়ে তাকিয়ে রইল রোজার দিকে। সে এবার ঠিক বুঝতে পারছে যে রোজা কাকে ফোন করছে। সৌরভ মিনমিন করে বলল, ইয়ে মানে কিছু বলবেন? তোমার ফট করে সেলিব্রিটি হয়ে যাওয়া স্যার কোথায়? রোজা ঠোঁট কামড়ে ধরে বললেন, রাগ যেন কণ্ঠে ফুটে উঠেছে। ইয়ে ম্যাম, স্যার তো স্টুডিওতে আছে, তার নতুন গানের রেকর্ডিং করছে। জানেন ম্যাম, আগামী মাসের স্যারের নতুন একটা রোমান্টিক গান বের হবে। সৌরভ খুব খুশি মনে বলল। ওপাশ থেকে রোজা ফটাফট বলে উঠল, চুলোই যাক তোমার স্যারের গান। সৌরভের খুশি মন ধূপ করে নিভে গেল। তার স্যারের জন্য তো দেশের প্রত্যেকটা মেয়েই পাগল। তার কণ্ঠের কত প্রশংসা করে সবাই। আর রোজা ম্যাম স্যারের গানকে পাত্তাই দেয় না।
ভেবেই মাঝে মাঝে অবাক হয়ে যায় সৌরভ। মাঝে মাঝে তো সে রোজাকে আহমেদের হেটার্সদের কাতারে নিয়ে যায়, তবে পরবর্তীতে আবারও ফিরিয়ে আনে, কারণ এরা জানতে পারলে তার ঘাড় আর গলায় থাকবে না।